ফার্স্টলি অ্যাডমিরাল গুহ আমাদের গোটা কলকাতা নিউজ পরিবার, ক্যালকাটা নিউজ পরিবার, সিটিভিএন একেডি পরিবার এবং একেডি গ্রুপের তরফ থেকে এটা আমাদের গর্বের যে আপনার মতো একজন লিভিং লেজেন্ডকে, যিনি ৭১-এর যুদ্ধ দেখেছেন, যিনি সাবসিকুয়েন্টলি মারিন কমান্ডোজ কিংবা মার্কসের ফাউন্ডিং ফাদার, দ্য ফার্স্ট পিপল বিহাইন্ড মিসাইল টেকনোলজি, এমন একজন ডেকোরেটেড অফিসারকে আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছি। ইট ইজ আর ইমেন্স প্রাইড, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক টু অ্যান এক্সটেন্ট যদি বলি, আমি নেভি আমাকে তৈরি করেছে। হয়তো আমি যখন কলেজে পড়তাম, আমি প্রেসিডেন্সি কলেজ থেকে বেরিয়ে আমি জয়েন করি নেভিতে। তখন একটা স্কিম ছিল, স্পেশাল এন্ট্রি স্কিম। ন্যাশনাল ডিফেন্স একাডেমি যা পুনাতে এখন, সেটা শিফট করে 1955 জানুয়ারিতে দেরাদুন থেকে। আমি জয়েন করি খাড়গবাসলা, যেটা পুনের কাছে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। ওটার নাম ছিল এএসডব, জয়েন্ট সার্ভিসেস উইক ছিল আমরা অ্যাজ এ পার্ট অফ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। কিন্তু আমরা যখন ট্রাই সার্ভিস হয়ে গেলাম, তখন আমরা ওখানে এলাম। আমি জয়েন করেছিলাম 1956 জানুয়ারিতে। স্যার, আপনি নিজের সার্ভিসকালে, নিজের জীবনকালে, প্রফেশনাল ক্যাপাবিলিটিতে আপনি ভাইস অ্যাডমিরাল র্যাঙ্কে ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ ছিলেন, অর্থাৎ ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ, এবং আপনি ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ ইস্টার্ন নেভাল কমান্ডো ছিলেন। দুটোই ঠিক। এবং আপনি ৭১-এর যুদ্ধে একেবারে কাছ থেকে প্ল্যানিং অ্যান্ড মিশন ক্যাপাবিলিটি, মিশন কিংবা অপস রেডিনেসে আপনি ছিলেন। বাংলাদেশের সঙ্গে আপনার একটা নিবিড় যোগসূত্র রয়েছে, কিংবা পূর্ব পাকিস্তানের সঙ্গে। এটা জন্ম পূর্ব পাকিস্তানে। তার কারণ আমার জন্ম হয়েছিল ঢাকাতে। ঢাকা থেকে আমরা কলকাতাতে আসি 1948। তার মানে 1 বছর প্রায় ছিলাম আমরা ঢাকাতে, যখন ওটা নোন অ্যাজ ইস্ট পাকিস্তান। তার আগে আমরা ছিলাম ইন্ডিয়া। আমরা যখন চলে আসি, সবচেয়ে যেটা আমার সৌভাগ্য বলতে পারবো, ওখানে আমি পড়তাম সেন্ট গ্রেগরি স্কুল, যেটা ছিল আইরিশ মিশনারি স্কুল। কলকাতাতে এসে আমি ভর্তি হলাম স্কটিশ চার্চ কলেজের স্কুল। জন সিরিল হেন্সম্যান, হি ওয়াজ আ স্কটসম্যান, অ্যান্ড when I went to Presidency College, that was a different world, because there is literally the college which ruled সমস্ত বাংলা দেশ বলতে পারো, পৃথিবীর নয়, অন্তত পুরো ইন্ডিয়া থেকে সবাই পড়তে যেত প্রেসিডেন্সি কলেজ কলকাতাতে। আমার সেটা ভালো একটা গ্রাউন্ডিং হয়েছিল। স্যার, এবার এই বাংলাদেশের লিনিয়েজ, সেখান থেকে এসে ৭১-এর যুদ্ধে আপনার সরাসরি ইনভলভমেন্ট অ্যাজ আ লেফটেন্যান্ট কমান্ডার, সেই সময় আপনি একজন ইয়াং লেফটেন্যান্ট কমান্ডার, বিক্রান্তের সঙ্গে আপনি রয়েছেন সেই সময়। পিএনএস গাজি সাবমেরিন, পিএনএস গাজিকে যখন ডোবানো হলো, এক্স্যাক্টলি কী হলো, কিভাবে পিএনএস গাজির অ্যাটাককে আমরা নিউট্রালাইজ করলাম, কিভাবে ডোবানো হলো? দেখো, পিএনএস গাজি ওয়াজ এ থ্রেট টু আস। তখন পাকিস্তানের কাছে ড্যাফনে ক্লাস ফ্রেঞ্চ সাবমেরিন ছিল, আর আমাদের কাছে তখন ছিল কালভেরিকাস। নাও কথা হচ্ছে যে আমরা ফলো করতাম, তখন শুধু ছিল গ্রাউন্ড ইন্টেলিজেন্স। মনে রেখো, স্যাটেলাইট ইনফরমেশন অতটা ছিল না। মুভমেন্ট অফ শিপস ওয়ার বাই, অ্যাজ আই সেড, থ্রু গ্রাউন্ড ইন্টেলিজেন্স। পিএনএস সোয়েন্সো করাচি বন্দর ছেড়েছে, পিএনএস গাজি করাচি বন্দর ছেড়েছে। Middle of November, we knew PNS Ghazi was looking for আইএনএস বিক্রান্ত। না, আমরা তখন আগে থেকে আমাদের প্ল্যান ছিল আমরা বিক্রান্তকে ইস্টে নিয়ে যাব। কারণটা আমি একটু পরে বলছি। কিন্তু আমরা জানতাম যে গাজি's মেইন টাস্ক ওয়াজ টু সিঙ্ক বিক্রান্ত। মানে বিক্রান্তকে মারার জন্যই গাজি আসছিল, ছিল তৈরি, সবভাবে তৈরি করেছিল। আর ওরা যখন জানতে পারলো যে বিক্রান্ত ইস্ট কোস্টে চলে গেছে, তখন গাজি ওয়াজ অলসো ডাইরেক্টেড, তুমি ইস্ট কোস্টে যাও। তা মনে রেখো, এগুলো সব ডিজেল সাবমেরিন, ডিজেল ইলেকট্রিক সাবমেরিন।
নিউক্লিয়ার সাবমেরিন নয়। গাজী কেম প্রিপেয়ার্ড উইথ টু। One main weapon of a submarine those days, 1969, 70, 71, was torpedo. টর্পিডো। Only torpedo. Now for that, he had got to come within a certain range of the ship. Now our task was, সেই জন্য আমরা টাস্ক ফোর্স তৈরি করলাম, আইএনএস বিক্রান্ত, তার সঙ্গে বিক্রান্ত had the aeroplanes and we had the guns, two ships, ব্রহ্মপুত্র and বিয়াস, দুটো ফ্রিগেট শিপস। ফ্রিগেট শিপ আমরা ছিলাম। এর সঙ্গে ছিল আমাদের আরও দুটো জাহাজ, যেটা আমরা কামর্তা অ্যান্ড কাবরাতি, পেটিয়া ক্লাস। দে স্মলার, দে হ্যাড গানস বাট অফ স্মলার ক্যালিবার, বাট দে আর অলসো অ্যান্টি সাবমেরিন। ওদের আমরা সেই জন্য ব্রহ্মপুত্র বিয়াসের কিন্তু অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি ছিল। সুতরাং আমরা যখন জানলাম যে গাজী ছেড়েছে, উই আর 100% শিওর যে গাজী ইজ লুকিং ফর বিক্রান্ত অ্যান্ড ইজ গোয়িং টু ক্রস ওভার টু দি ইস্টার্ন সাইড, দ্যাট ইজ ফ্রম অ্যারাবিয়ান সি দে আর গোয়িং টু কাম টু বে অফ বেঙ্গল অ্যান্ড দে হ্যাভ গট টু কাম রাউন্ড শ্রীলঙ্কা। মানে শ্রীলঙ্কা হয়ে তাদেরকে আসতে হবে। ইন্টারন্যাশনাল, so long you are outside territorial waters, you have every right. যদিও তখন আনক্লোজ 1982 হয়নি। যাই হোক, আমরা জানলাম যে গাজী বেরিয়েছে, আমরা বললাম আমাদের তৈরি থাকতে হবে। সে মতো আমরা যুদ্ধের সরঞ্জাম করছিলাম। না, আমাদের গাজী যখন এলো, আমি বলি গাজী ওয়ার স্টার্টেড অন 4th of December, 3rd, 4th নাইট বলতে গেলে, ইন বাংলাদেশের সঙ্গে। তখন নয় বাংলাদেশ নয়, তখন পাকিস্তানের সঙ্গে লড়াই শুরু হলো। তো আমরা জানতাম যে গাজী এসে গেছে ইস্ট কোস্টেতে। আর তখন বিক্রান্ত আমরা ছিলাম আন্দামান নিকোবরেতে। আমরা প্রায় 3 সপ্তাহ ছিলাম তখন আন্দামান নিকোবর আইল্যান্ডে, ছোট্ট মায়াবন্দর বলে একটা জায়গা, এখন নাম পাল্টে গেছে। ওই জায়গাতে আমরা ছিলাম, এই 4টে জাহাজ। আর আমরা ছিলাম শ্যাডো এরিয়া, যাকে বলে। শ্যাডো এরিয়ার মানে হচ্ছে তখন অত তো স্যাটেলাইট ছিল না, একটা স্যাটেলাইটে ছিল, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের। এবং সেই স্যাটেলাইট যেখানে পৌঁছতে পারছে না, সেই এরিয়াতে ছিলেন আপনারা? না, স্যাটেলাইট তখন কন্টিনিউয়াস সার্ভেলেন্স দিতে পারতো না। ওদের একটা জোন ছিল 300 মাইল ওয়াইড, তার মানে দে ফোকাস অন 300 মাইল ওয়াইড। তারপরে আধ ঘন্টা পরে আবার 300 মাইল এগিয়ে গেল, আবার 300 মাইল। সুতরাং আমরা জানতাম ওরা কি করে এগোচ্ছে। অ্যান্ড উই ওয়েন্ট ইন্টু হোয়াট ইজ নোন অ্যাজ এ শ্যাডো এরিয়া। হোয়াট ইজ এ শ্যাডো এরিয়া আমি এই কারণে বলছি যে আমরা জানতাম যে ওরা 12টা থেকে 3টের ভেতরে সাউথ অফ ইন্ডিয়ান ওশান থেকে একটা ব্যান্ড যায় ওয়েস্ট টু ইস্ট, যার ডেপথ হচ্ছে 300 মাইলস। সুতরাং আমরা ছিলাম। আর মনে রেখো, ওখানে যতটা আইল্যান্ড আছে আন্দামান নিকোবরতে, সবকটার কিন্তু হিলস। আমরা হিলের সঙ্গে অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল অ্যান্ড ইউ আর স্টেশনারি। সো তুমি একটা পাস নিলে ডিক্লারে, এখানে তো পাসটা নতুন মনে হচ্ছে। নেক্সট পাস নিলে তারপর দিন দেখলে ওরাও তখন বলে না না, ও ছায়া পড়েছে, ইটস এ শ্যাডো, এখন তো তার ছায়াই পড়েছে, এটা তো আর জাহাজ এরকম করে কেউ জাহাজ থাকে। হ্যাঁ, মানে আমরা ডিসেপশন যতটা পারি, আর ডিসেপশনের জন্য অনেক কিছু করি। তোমাকে একটা শুধু উদাহরণ দিচ্ছি। আমরা যখন আন্দামান নিকোবরতে, তখন সিগন্যাল যেত যে অফ ভাইজ্যাক following ration required. For example, for the same, how many kgs of mutton? He said 1800 kgs of mutton. Now, তার মানে বিক্রান্ত। ছোট জাহাজ হলে অন্য হতো, বলতো তার মানে বিক্রান্ত ভাইজ্যাকেই আছে, ওরা বলেছে এই জিনিস নিয়ে তোমরা তৈরি থাকো, বিক্রান্ত যখন আসবে লোড করতে হবে, বিক্রান্ত উইল বি অ্যারাইভিং অন সো অ্যান্ড সো ডেট। আমরা এটাকে বলি ইন দি কমিউনিকেশন ডিসেপশন। যে নেই কিন্তু তাকে আমরা জ্যান্ত করে দিয়েছি তখন ভাইজ্যাকের কাছে। সুতরাং এই হলো একটা পার্ট।
আর তুমি যেটা ঘাজির কথা বললে, ঘাজি ফলোড আপ টু ভাইজ্যাক, বললো বিক্রান্ত ইজ অপারেটিং ফ্রম ভাইজ্যাক, বিকজ ওদেরও গ্রাউন্ড ইন্টেলিজেন্স ছিল, ওরা জানতে পারলো ওরা রেশন চাইছে, ওরা জানতে পারছে যে ফুয়েলিং ট্যাঙ্কার তোমরা তৈরি রেখো। সুতরাং আমরা উই অ্যাকচুয়ালি ক্রিয়েটেড, তুমি বলো একটা বন্দর তৈরি করে পড়লাম, যেন অনেকগুলো জাহাজ আসবে একসঙ্গে, সবাইকে রিপ্লেনিশমেন্ট দিতে হবে। Now, how did Ghazi sank? War started on 4th. Ghazi then was very close to Vizag. He was looking for, আমরা যাকে বলি অপরচুনিটি টার্গেট, দেখলো বিক্রান্ত এখানে নেই, কিন্তু অপরচুনিটি টার্গেট হচ্ছে যদি কোনো ওয়ারশিপ ভাইজ্যাকের বাইরে থাকে, উইল সিঙ্ক ইট, সিম্পল। মানে বিক্রান্ত পেলাম না, যে কোনো জাহাজ যে কোনো ওয়ারশিপ আমরা ডুবিয়ে দেবো। So he started Ghazi coming closer and closer. আমরা একটা জাহাজ ওখানে রেখেছিলাম, আইএনএস রাজপুত। না, রাজপুতের ক্যাপাবিলিটি ওল্ড শিপ, বাট ইট হ্যাড ডেপথ চার্জ ক্যাপাবিলিটি। তখনকার দিনে রকেট ছিল আর ডেপথ চার্জ ছিল সাবমেরিনের জন্য, মারার জন্য, বেসিক্যালি ডেপথ চার্জ। দ্যাট মিনস ইউ সেট এ ডেপথ, roll that bomb down in a shell, it goes to, for example, 250 feet, then it bursts. It is all on timing, এই টাইমেতে এটা বাস্ট করবে। সুতরাং রাজপুতকে বলা হয়েছিল যে তুমি পেট্রোল করো ভাইজ্যাক হারবারে 8 মাইল নর্থ, 8 মাইল সাউথ, নট ভেরি ফার অ্যাওয়ে ফ্রম দি শোর, আর তুমি র্যান্ডামলি তুমি ডেপথ চার্জ করো না। তুমি এখানে একটা ডেপথ চার্জ ফাটলো, তারপরে ডেপথ চার্জ ফাটলো ফর এক্সাম্পল 20 মিনিট পরে 3 মাইল দূরে, তারপরে 55 মিনিট পরে আবার দেখা গেল একটু ডান দিকে ফাটলো, আরেকটা ডেপথ চার্জ বললো যে তুমি একেবারে সাউথে দিয়ে ফাটাও। হোয়াট হ্যাপেন, দি ডেপথ চার্জ ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট দি যে জাহাজটা ডেপথ চার্জ ফেলছে সে স্ট্যাটিক, সে পেট্রোল করছে। সুতরাং গাজী ওয়াজ কোয়াইট কনফিডেন্ট দ্যাট আই এম গোইং টু গেট রাজপুত। নাম জানতো না, কিন্তু একটা জাহাজ যে ডেপথ চার্জ ফেলছে বলছে এটা ওয়ারশিপ না। গাজী তখনও জানে না ওটা রাজপুত, কিন্তু গাজী জানে একটা ইন্ডিয়ান নেভি শিপ আছে এবং ওটাকে গাজী মারবে, গাজী মারবো, কিছু না পেলে ওকেই মারবো। কিন্তু তখন এমনই হলো, মনে রেখো তখন দুটো জিনিস ছিল। তুমি যদি আন্ডার ওয়াটার টোপোগ্রাফি যেটা বলি তুমি না জানলে, ইউ উইল নেভার নো, অ্যান্ড দ্যাট ইজ অনলি বিন ডান বাই হাইড্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ওদের কাছে আপ টু ডেট চার্ট ছিল না। যে চার্ট ছিল, হ্যাঁ, সেটা এনিবডি অ্যাডমিরালটি থেকে, তখন অ্যাডমিরালটি চার্ট সবাই কিনতে পারত, ওদের কাছেও ছিল, কিন্তু আন্ডার ওয়াটার পিকচারটা থাকে না। ওটাতে শুধু ডেপথ দেখায়, যে এত দূরে গভীরতা কত, অত দূরে গভীরতা কত, তারপর একটা লাইন টেনে দেয়, বললো এই লাইনের বাইরে গেলে তুমি 30, তখন ফ্যাদমে ছিল, ফ্যাদম হচ্ছে 6 ফিট, বললো তখন বললো এখানকার ডেপথ হচ্ছে 15 ফ্যাদম, আমরা 90 ফিট, ঠিক আছে। এইভাবে না, গাজী যখন আসছিল, গাজী আনফর্চুনেটলি মিসজাজ দি আন্ডার ওয়াটার অবস্ট্যাকেল, বিকজ ইট ইজ নট শোন অন এ চার্ট। Chart those days were meant to say only the depth. What is underneath, সেটা কেউ জানতো না। So when Ghazi came, it came with the depth charge and went and hit an underwater, what I call is a shelf. সবই তো সমতল গ্রাউন্ড নয়, সমুদ্রের নিচে। আর ততক্ষণে রাজপুতও পৌঁছে গেছে। To cut a long story short, effect of depth charge random as well as it hitting mine. আর তখন mine, submarine mine is to come out of the torpedo tubes, that is the nose. It went and hit. So when you hit, what happens? You hit with the nose, and what is inside the nose? তখন যেটা ছিল মাইন, the mine burst, এবং গাজী শেষ। গাজী, that was the end. আমরা জানি গাজী ছাড়া এত এন্ডিউরেন্স
কোনো পাকিস্তানের সাবমেরিনের ছিল না। So that was the end of Ghazi. But that is not a proof. A sound is not a proof. Oil on surface is not a proof. Debris is the proof. Physically, unless you locate it. তারপর কি আমরা লোকেট করলাম? Yes, totally. Including every bit of the ship which was there, which did not actually get embedded. We discovered everyone before we could say. That's why the Ghazi sank. We make the announcement only on 8th December that PNS Ghazi has been sunk off the coast of Vizag. Remember, you need not do, তুমি কিন্তু ওকে যে মারতে হবে না, ওকে আমরা একটা ট্র্যাপ করে ওকে যতটা কাছে নিয়ে এসে বললাম তুমি যাও, ও নিজেই যে করেছে, সঙ্গে রাজপুত ছিল। সেই সময় আপনার ফিলিংটা কেমন ছিল when Ghazi sank? আপনি তো বিক্রান্তে সেই সময়। আমি তো ইস্ট কোস্টেতে, আমরা তো তখন ফাইট করছি ইস্টার্ন সাইড অফ, মাচ ক্লোজার টু দেন ইস্ট পাকিস্তান। তখন তুমি সময়টা দেখো, হয়তো 3rd 4th নাইটে এটা ঘটেছে কিংবা 4th। আমরা খবর পেয়েছি অন্য 8th, বিকজ উই ওয়ান্টেড টু বি শিওর ইট ইজ গাজি। নিচের তলায় সাবমেরিন থাকলে তুমি জানো না এটা রাশিয়ান সাবমেরিন হতে পারে, আমেরিকান সাবমেরিন হতে পারে, ইন্দোনেশিয়ান সাবমেরিন হতে পারে। সুতরাং উই হ্যাভ গট টু বি শিওর। আপনি যখন শিওরিটি পেলেন 8th, না, তখন উই অল নিউ, বাট আওয়ার টাস্ক ওয়াজ ডিফারেন্ট। আওয়ার টাস্ক ওয়াজ টু লিবারেট ইস্ট পাকিস্তান। আমাদের 4টে বিক্রান্ত টাস্ক ফোর্সের 4 মেইন টাস্ক ছিল, সেটা আমি তোমাকে বলবো পরে। আর তার জন্য অনেক কিছু প্ল্যান করতে হয় জানো। আমরা এই সমস্ত গল্প শুনবো, কিন্তু পিএনএস গাজি সিঙ্কিং আপনি যেভাবে বললেন, আর অ্যাকচুয়ালি ইতিহাসে যা হয়েছিল সত্যি প্রতিটি ভারতীয়র জন্য গৌরবময়। একেবারে একেবারে, নো ডাউট। তার কারণ যে জাহাজটা ছিল সেই জাহাজটা নিজেও তো টর্পেডো। রাইট, থ্যাংক ইউ সো মাচ জন।